আপনি জানতে চেয়েছেন যে রায়হান রাফিকে যদি 10 কোটি টাকা দেওয়া হয় সে সেই 10 কোটি টাকার সঠিক ব্যবহার করতে পারবে। এটা নিয়ে অনেকেই আবার হচ্ছে গিয়ে ট্রোল করেছেন, মন্তব্য করেছেন এবং জানতে চেয়েছেন কথাটা কেন বলেছে। আসলে একজন পরিচালক যদি সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড না করে, আমাদের অনেক সিনিয়র পরিচালক আছেন যে অনেকেই বলেন যে তারা ঠিক মতো নাকি একটি অ্যান্ড্রয়েড মোবাইলও চালাতে জানেন না এবং তারা আগেরটাই আর কি ধ্যান ধারণা নিয়ে পড়ে আছে, বর্তমান সময়ে অনেক কিছু দেখছেন না। হতে পারে অনেক পরিচালক বয়সের কারণে আগের সেই হচ্ছে এনার্জি বা মেধাটা পায় না, কিন্তু পাশাপাশি এও সত্যি যদি আপনি নিজেকে আপগ্রেড না করেন তাহলে কিভাবে আপনি 10 কোটি বা 20 কোটি টাকা খরচ করবেন। আপনারা দেখেন যে তুফান ছবিতে কুক 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 গানে মিমি চক্রবর্তীর যে সেটটি বানানো হয়েছে বা অন্যান্য দৃশ্যের যে আনুষঙ্গিক ব্যাকগ্রাউন্ড সেটের, এই চিন্তা করার জন্য একজন ডিরেক্টরকে প্রতিনিয়ত অনেক কিছু দেখতে হয়, জানতে হয়। হয়তো সেই ধ্যান ধারণা থেকেই সাকিব খান বলেছেন কথাটি। আজকে আমি কথা বলতে যাচ্ছি 3টি ছবি নিয়ে। আমি যে 3টি ছবি দেখেছি, তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড। তো সর্বপ্রথমেই আমাকে প্রশ্ন করা হয়েছে যে তুফান এই 3টি ছবির মধ্যে এত ব্যাপক হিট কেন বা জায়গা করে নিয়েছে কেন। আসেন আমরা তুফান নিয়ে কথা বলার আগে সর্বপ্রথমে যে কথাটি বলতে হবে সেটি হচ্ছে আনডাউটেডলি আনপ্যারালাল সুপারস্টার, আনবিটেন সুপারস্টার এবং বর্তমান সময়ে মেগা স্টার বললেও কোনো অংশে কম হবে না সাকিব খানকে নিয়ে। সাকিব খানের জাদু এই ছবিতে পুরো কানায় কানায় পরিপূর্ণ। কারণ আপনারা জানেন যে এই ইতিমধ্যেই অনেকে যারা ছবি দেখে ফেলেছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন তাদের জন্য বলছি যে এই ছবিতে আপনারা একটি নয় 2টি সাকিব খানকে দেখতে পাবেন এবং প্রতিটি দৃশ্যে দৃশ্যে সাকিব খান উপস্থিত। তাই যারা সাকিবিয়ান, সাকিব খান ভক্ত অথবা যারা সাকিব খানকে দেখতে চান বা তার কথা শুনতে চান তারা কেউ নিরাশ হবেন না। আর এই যে নিরাশ হচ্ছেন না সাকিব খানকে দেখতে গিয়ে, এই জন্যই ছবিটি এত সুপারহিটের তকমা লাগাচ্ছে। যদিও আমাদের চলচ্চিত্রের ভাষায় ধরেন অনেক ধরনের গল্প থাকে। কীরকম গল্প থাকে? যে একটি মার্কেটিং পলিসি থাকে যে আপনি ছবিটিকে কিভাবে মার্কেটিং করে দর্শকদের কাছে পৌঁছে দেবেন, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু কি মার্কেটিং করলেই ছবিটা চলবে? ছবির সাথে সাথে তো এলিমেন্টস থাকতে হবে, মানে উপকরণ থাকতে হবে। যে একটি সুপারহিট ছবি যখন আপনি উপহার দিবেন, সেই ছবির প্রতিটি জায়গায় সুপারহিটের বা মানুষ দেখার জন্য যা যা দরকার তা থাকতে হবে। যেমন ধরেন আমরা যদি বলি যে এই ছবিতে আর্টিস্টের কথা অনেকেই অভিযোগ করেছেন যে আমার ছবিতে তো ডাকলে আমরা পাবো না এই তারকা শিল্পী বলে। নিঃসন্দেহে তিনি সত্যি কথা বলেছেন, যারাই বলছেন তারাও সত্যি কথা বলছেন। কারণ এই ছবিতে আমাদের শ্রদ্ধেয় টেলিভিশন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, আমাদের মিশা সওদাগর এবং আরও বেশ কিছু টেলিভিশনের সিনিয়র শিল্পী আছেন এবং যারা অভিনয় করেছেন, যা আমরা আগে অনেক সময় করতাম। আমরা যারা সিনিয়র শিল্পীরা দেখা যাইতো যে 2 সিন অথবা 3 সিনের জন্য আমাদেরকে পুরো পারিশ্রমিক দিয়ে যারা ছবিটি নির্মাণ করতেন তারা আমাদেরকে ওই ছবিতে নিতেন। বর্তমান সময়ে কিন্তু এখন আর এটা দেখা যায় না। মনে করে কি যে আচ্ছা 2টা সিন অমুককে ধৈরা এনে লাগাই দিই, আচ্ছা ওইটা সিন অমুকরা এনে দিই। প্রকৃত অভিনেতাদেরকে এখনো অনেক ছবিতে কাজে লাগানো হয় না, কিন্তু এই জায়গায় আমাদের শাহরিয়ার শাকিল প্রযোজক এবং চরকি এবং নিঃসন্দেহে পরিচালক রায়হান রাফি, তারা সেই অতীতের অভিজ্ঞতাটাই কাজে লাগিয়েছে। নতুনত্বের কিছু নাই। কিন্তু অনেকেই যারা এখন তর্ক করছেন বা বলেন যে নতুনত্ব বা হচ্ছে গিয়ে অমুক ভালো তমুক বলে, এইটা আমার চলচ্চিত্রে অতীতে বহুত করছে। আমি আমার উস্তাদ শ্রদ্ধেয় মন্তাজুর রহমান আকবরকে দেখেছি, কাজী হায়াতকে দেখেছি, মালেক আফসারি সাহেবকে দেখেছি, যে এক সিনের জন্য হইলো আমরা যারা সিনিয়র অভিনেতা যারা অভিনয় জানি তাদেরকে পর্দায় এনে হাজির করতেন। তো এই যে মানে জানা অভিনেতাদেরকে পর্দায় হাজির করা এক সিনের জন্য হলো। পাশাপাশি আবার এমনও হয়েছে যে দীপজল ভাইয়ের ছবিতে দীপজল ভাই ভিলেন, সেখানে আমি থেকে শুরু করে যখন আমি নবাগত অভিনেতা ছিলাম আরও অনেক ভিলেনদেরকে সংমিশ্রণ ঘটিয়ে আমাদেরকে তৈরি করেছেন বা সিনিয়র শিল্পীদের সাথে আমাদের নিয়ে গেছেন। তার মানে একটি সিনেও একজন সিনিয়রের সাথে আরও বেশ কিছু জুনিয়র শিল্পীদেরকে তারা হচ্ছে সুযোগ দিতেন। রায়হান রাফি সেই সূত্রটিকেই কাজে লাগিয়েছে, নতুন কোনো সূত্র না। এখানে আপনারা শহীদুজ্জামান সেলিমকে একটি সিনের জন্য দেখতে পাবেন এবং আমি মনে করি যে একটি সিনের জন্য একজন অভিনেতা যে পারিশ্রমিক নেন
রায়হান রাফি এবং আলফা আয়ের শাহরিয়ার শাকিল সেই পেমেন্টটা দিয়েই তাকে নিয়েছেন। তাই আপনারা যারা তর্ক করছেন বা বলছেন যে অনেক শিল্পী তো আমার ছবিতে এই অভিনয় করবে না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যারা ছবি বানাচ্ছেন আমাদের মতো সিনিয়র শিল্পী অথবা যারা শহীদুজ্জামান সেলিম ভাই বা অন্যান্য মিশা সওদাগর এই ছবিতে অনেক বড় ক্যারেক্টার করেনি, তাদেরকে যদি যোগ্য পারিশ্রমিক দেন কেন তারা অভিনয় করবে না? কারণ রায়হান রাফির আগে তো আপনাদের অধিকার বেশি। সেই দিন দেখলাম রায়হান রাফি বলল তার ক্যারিয়ারে মাত্র 7টি ছবি। তাহলে 7টি ছবির একজন পরিচালক যদি সবাইকে নিতে পারে, আপনারা তো অনেক সিনিয়র প্রযোজক, অনেক সিনিয়র পরিচালক, অবশ্যই আপনারা পারবেন আমি মনে করি। আপনারা সেই উদ্যোগটা নিলেই এই কাজটি হয়ে যাবে। এখানে আলোচনা সমালোচনার কিছু নেই। আসুন, ছবির কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি। তো এই সিনিয়র শিল্পীদের যে তকমাটা, এই তকমাটা রায়হান রাফি খুব ভালোভাবে কাজে লাগিয়েছে, তাই এইটা একটা ফ্যাক্টর কাজ করেছে। আসেন তুফান ছবির পরবর্তী ফ্যাক্টরের দিকে যাই। অনেকেই তকমা লাগাচ্ছেন নকল নকল নকল। এখন একজন পরিচালক যদি একটি মালা গাঁথে, ধরেন জবা ফুল দিল, তারপরে রজনীগন্ধা দিল, তারপরে হাসনা হেনা দিল, এখন এই যে মালাটা তিনি বিভিন্ন ফুল দিয়ে দিয়ে মানে বিভিন্ন সিকোয়েন্স দিয়ে দিয়ে গাঁথবেন, আপনাকে আগে দেখতে হবে যে সেই মালাটা শেষ পর্যন্ত গাঁথাটা সুন্দর হয়েছে কিনা। হ্যাঁ, এখন যে প্রশ্নটা আপনারা তুলতে চাচ্ছেন যে যদি আমি গাঁদা ফুলের মালা করি তাহলে হচ্ছে গিয়ে দেখতে একরকম লাগবে, গোলাপ ফুলের যদি মালা করি তাহলে দেখতে একরকম লাগবে, যে একটির পর একটি গোলাপ ফুল সাজিয়ে সাজিয়ে। এখন এখানে হয়তো আমি যেহেতু ছবিটি দেখেছি, হয়তো অনেক দৃশ্যের সাথে অনেক হিন্দি ছবি, তামিল ছবির সিমিলারিটি এসে যায়, কিন্তু এটাকে এই ছবির সাথে সংমিশ্রণ করে এই ছবির সাথে যাতে যায় সেই করে হচ্ছে গিয়ে রায়হান রাফি বানিয়েছে। এটাও আমি বলি একটা ক্রেডিট। যদি আমাদের কেউ আমাদের হচ্ছে গিয়ে কৃষ্টি কালচার অনুযায়ী বানাতে পারেন, সেই জায়গাটায় এটা কোনো দোষের কিছু না। হ্যাঁ, একটি জায়গায় একটু খটকা লেগেছে, কারণ আমাদের দেশে জব্বারের বলি খেলা ছাড়া আর কোথাও হচ্ছে গিয়ে লেঙ্গুটি দিয়ে হচ্ছে গিয়ে কেউ ওই লোক গিয়ে মারামারি বা কুস্তি করে না। এই ছবিতে মিশা সওদাগরকে সেই রকম একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন, কিন্তু এটা জব্বারের বলি খেলার কোনো অংশ কিনা বা সেখান থেকে মিশা সওদাগর অনুপ্রাণিত হয়েছে কিনা সেইটা বলা হয়নি। সো দ্যাট এইটা অনেকেই সালমান শাহর একটি ছবির সাথে মিলাতে পারেন সেই দৃশ্য, এবং আরও বেশ কিছু এরকম দৃশ্য আছে যে বিভিন্ন জায়গায় কিছু কিছু হিন্দি ছবি বা তামিল ছবির সাথে মিলে যায়, কিন্তু গল্পের গাঁথুনি অনুযায়ী এই রায়হান রাফি এই জায়গাটা সাকসেস যে সে মিলাতে পেরেছে, কিন্তু পরিবেশটা ওই আদলের। কিন্তু রায়হান রাফির প্রত্যেকটি ছবিতে যা দেখা যায়, সে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, সেট থেকে শুরু করে, আর্টিস্টের পোশাক আশাক থেকে শুরু করে একটি যত্ন নেওয়ার চেষ্টা করে, এবং সেই যত্নটাই শেষ পর্যন্ত তার ছবির কাজে লেগে যায়, যা অতীতে আমাদের চলচ্চিত্রের অহংকার ছিল। আমরা যখন অতীতে চলচ্চিত্রে অভিনয় করেছি, বড় বড় যেসব পরিচালকের নাম আমি বললাম, এবং একজনের নাম এফআই মানিক, যে পরিচালক সবসময় বলতো একটা পাসিং শটও যদি স্ক্রিপ্টে লেখা থাকতো, আমি নিজে সাক্ষী, আমি যেহেতু তার অনেক ছবিতে অভিনয় করেছি, মানিক ভাই বলতো এইটার মধ্যে একটা গল্প আছে। এবং অনেকেই ইচ্ছা করে ট্রোল করতো মানিক ভাইকে যে এই যে মানিক ভাই আসছে, ওনার একটা গল্প আছে, মানে একটা পাসিং শট। কিন্তু আজকের এই জায়গায় এসে আমি মনে করি একটি পাসিং শটও একটি ছবির অনেক গুরুত্বপূর্ণ শট হয়ে উঠতে পারে। সেটা আমাদের শ্রদ্ধেয় গুণী নির্মাতা মানিক ভাই, এফআই মানিক, উনি কিন্তু সবসময় চাইতেন। সো দ্যাট আমাদের যারা চলচ্চিত্রের সিনিয়র নির্মাতারা আছেন তারা সবসময় যত্নটা নিতেন, কিন্তু হঠাৎ করে যেন ছবির বাজার পড়ে যাওয়াতে তারা এই যত্নটা নেওয়া ছেড়ে দিয়েছেন। রায়হান রাফির মতো অনেক পরিচালক যারা এই যত্নটি আবার নেওয়া শুরু করেছেন, বিশেষ করে যারা টেলিভিশন মিডিয়া থেকে এসে ছবি বানাচ্ছেন, কারণ তারা একটি প্রচুর মার্কেটিং থেকে শুরু করে বড় একটি শেল্টার তারা পাচ্ছেন, যার ফলে তাদের পক্ষে এই যত্নটি নেওয়ার সুযোগ হচ্ছে। আর আমাদের চলচ্চিত্রে যারা অতীতের ড্রেস ডিজাইনার থেকে শুরু করে সেট ডিজাইনার এবং আনুষঙ্গিক যারা কাজ করতেন, ছবি কমে যাওয়াতে এই জায়গাটিতে তারা যত্ন নিতে পারছেন না। সো দ্যাট এই জায়গাটায় তারা এগিয়ে যাচ্ছেন। আসেন যদি আমরা পরবর্তী ছবির দিকে যাই, পরবর্তী ছবি হচ্ছে গিয়ে রিভেঞ্জ। রিভেঞ্জে বরাবরের মতোই একটি নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছেন এমডি ইকবাল। এমডি ইকবালের যে সকল ছবিগুলো আছে আপনারা দেখবেন লোকেশনের একটু পরিবর্তন থাকে, এবং সে সবসময় বাংলাদেশের প্রকৃতিকে তুলে ধরার একটি চেষ্টা করেন, এবং সে তার সেই জায়গায় সাকসেস। কারণ এবার তিনি আমাদের সদরঘাট এবং নারায়ণগঞ্জের যে ডকইয়ার্ড আছে, জাহাজ, শিপ টিপ, এই সব কিছু মিলেই একটি নতুনত্ব পরিবেশের সৃষ্টি করেছেন। এবং এই ছবিতে মিশা সওদাগর, কাজী হায়াত ভাই অসম্ভব ভালো অভিনয় করেছেন,
এবং ছবিতে বরাবরের মতোই এমডি ইকবাল নতুন শিল্পীদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেন। এই ছবিতে একজন নায়িকাকে সে হচ্ছে গিয়ে উপহার দেওয়ার চেষ্টা করেছেন এবং ছবিতে যারা কাজ করেছেন ভালো করেছেন, ছবির গল্প ভালো, নিঃসন্দেহে ছবিটি চলার মতো একটি ছবি। আর পরবর্তীতে আমরা যদি বলি ডার্ক ওয়ার্ল্ডের কথা, ডার্ক ওয়ার্ল্ড ছবিতে মুন্না খান এবং গতানুগতিকতার বাইরে গিয়ে মুস্তাফিজুর রহমান মানিক, যিনি সবসময় শাবনূরকে নিয়ে রোমান্টিক ছবি বানাতেন, তিনি একটি থ্রিলার অ্যাকশন মুভি বানিয়েছেন এবং এই ছবিতেও দীপা খন্দকার আছে, দিভেঞ্জো দীপা খন্দকার আছে। চলচ্চিত্রে একটু একটু করে হয়তো দীপা খন্দকার তার জায়গা বানিয়ে নেবেন, অভিনয় খুবই ভালো করেছেন। তো এই দীপা খন্দকারকে নিয়েই মূলত, আর মুন্না খান নবাগত হিরো, এই ছবির প্রযোজক। মুন্না খান তার চরিত্রে যথেষ্ট ভালো অভিনয় করেছে নতুন হিসেবে, আমি তার জন্য শুভকামনা জানাচ্ছি, কারণ আগামীতে হয়তো সে আরও ভালো কোনো পরিচালকের হাতে পড়লে আরও ভালো অভিনয় করবে। ছবির গল্প খুব সুন্দর ছিল এবং ছবিতে দর্শকও যাচ্ছে। তো বাকি দুটি ছবি আমার দেখার বাকি রয়েছে, সে ময়ূরাক্ষী এবং আগন্তুক। ওই দুটি ছবি দেখার পরও ইনশাল্লাহ আশা করি 5টি ছবি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই, ততক্ষণ পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন, আমার নিউজ পোর্টালের সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।